সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা এটিএন নিউজ দেখছেন। হ্যাপেনিং পয়েন্টে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল ফিরদাউস কবিতা এবং আজকের আয়োজনে আমরা কথা বলতে চাই জলবায়ু পরিবর্তন কিন্তু অনেক প্রকট আকার ধারণ করছে। সমগ্র জীব জগৎ কিন্তু এতে করে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি বলে বিশেষজ্ঞরা মনে করে থাকেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অন্যান্য দেশের মতো আমাদের দেশও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ ও ধরনে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাতে মৎস্য প্রজনন ও উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। আমরা একটু কথা বলতে চাই জলবায়ু পরিবর্তনে মৎস্য উৎপাদনের উপর কেমন প্রভাব পড়ছে এবং কতটা বাধাগ্রস্ত হচ্ছে এর উৎপাদন। এসব কিছু মিলিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, একটু পরিচয় করে দিতে চাই তার সাথে। অধ্যাপক এম শাহাবুদ্দিন, পিএইচডি, একুয়াকালচার বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, শুরুটা একটু করতে চাই এভাবে যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। মৎস্য সম্পদের উপর এটার প্রভাব কেমন যাচ্ছে? সবাই তো বিশেষজ্ঞরা বলছেন যে খারাপ প্রভাবে যাচ্ছে। আপনার মতামতটা শুরুতে একটু জানতে চাইবো যে আপনি এটা নিয়ে কি ভাবছেন। জলবায়ুর প্রভাব ফিশারিজ সেক্টরে বা মাছ চাষ, মাছের উৎপাদন, মাছের অভয়ারণ্য, মাছের বিস্তার, মাছের প্রাচুর্যতা সব কিছুর উপরে বিরূপ একটি প্রভাব পড়ছে। তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সমুদ্রের পানির লবণাক্ততা বেড়ে যাচ্ছে, সমুদ্রের পানির মাঝে পানির যে গুণাগুণগুলি তার মাঝে পরিবর্তন চলে আসছে, স্বাদু পানির গুণাগুণে পরিবর্তন চলে আসছে। অর্থাৎ আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত সেই প্রাচুর্যতা কমে যাচ্ছে। আগে যত ধরনের মাছ পাওয়া যেত তার মাঝে কমে যাচ্ছে, বায়োডাইভার্সিটি কমে যাচ্ছে। অর্থাৎ পানির মাঝে যে একটি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কাজ করে ওই ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যাচ্ছে। যখন একটি প্রাণীর ইকোসিস্টেমই নষ্ট হয়ে যাবে তখন সে ধীরে ধীরে নিচের দিকে যাবে। এখন অ্যালার্মিং পয়েন্ট যেটি আমাদের দেশের জন্য, আপনি জানেন বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে খুবই ছোট একটি দেশ। মানচিত্র বড় করে দেখবেন এই দেশটাকে খুঁজে বের করে নিতে হয় কোথায় আমার দেশ, কিন্তু এই দেশ সারা বিশ্বের মাছের উৎপাদনে আহরণে 1 থেকে 5-এর মাঝে থাকে। এখন এই মাছের প্রাচুর্যতা যদি কমে যায়, উৎপাদন যদি কমে যায়, তাহলে সারা বিশ্বের মাছের উৎপাদন কমে যাবে। কাজেই আমার দেশ ছোট হলেও এটি সারা বিশ্বের মাছের উৎপাদনের সাথে সম্পর্কিত। এখন এর জন্য কি করা দরকার? মাছ আমাদের পুষ্টির একটি চাহিদা মেটায়। এই দেশের রপ্তানি আয়ের দ্বিতীয় প্রধান রপ্তানি যোগ্যই হচ্ছে মৎস্য সেক্টর। কাজে গার্মেন্টসের পরেই যদি এটি হয়, আর গ্রামে গঞ্জে যুবক, বেকার, মহিলা, কৃষক, উদ্যোক্তা সবাই মাছ, যার জলা আছে সেখানে সে মাছ চাষ করছে, এটি যেমন তার পরিবারের পুষ্টির চাহিদা মেটাচ্ছে, গর্ভবতী মায়ের যেমন আমিষ এবং পুষ্টির চাহিদা মেটাচ্ছে, জাতি গঠনে বড় অবদান রাখছে। মা যদি মাছ না খায় সন্তানের ব্রেন ডেভেলপমেন্ট হবে না। সন্তান যদি মাছ না খায় পরবর্তী প্রজন্ম 100 বছর কে দেশ পরিচালনা করবে, কে এই দেশকে উপরের দিকে চিন্তা করবে? আমিষের ঘাটতি, অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি, মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি, সেগুলি বেড়ে যাবে। কাজেই এটি শুধুমাত্র যে আমি খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, বিষয়টি তা নয়, এটি বড় একটি অবদান রাখছে এই দেশের মানুষের। আপনি দেখবেন আমাদের মানুষদেরকে একটু চালাক বলে অথবা বুদ্ধিমত্তা বলে, দক্ষিণাঞ্চলের মানুষদেরকে আরও বেশি বলে, কারণ সে মাছ জাতীয় খাবার বেশি পরিমাণে খায়, তার শার্পনেসটা একটু অন্যদের চেয়ে বেশি থাকে। কাজেই সরকারেরও নজর দেওয়া উচিত যে ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশের যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনে মৎস্য খাত যেন নিচের দিকে না যায়। তাই বাজেট বরাদ্দের ক্ষেত্রে, সরকারের বিভিন্ন কাজের ক্ষেত্রে এই সেক্টরটাকে ছোট করে দেখার বিষয় নয়। এখন সারা বিশ্বে প্রতি 10 জনে 1 জন করে পুষ্টিহীনতায় চলে যাচ্ছে। এই দায়িত্ব কিন্তু আমারও। আমার এই দেশ সারা বিশ্বের মানুষকে মাছ খাওয়াবে, প্রোটিন খাওয়াবে, আমিষের চাহিদা মেটাবে। আমার দেশই যদি না পায় তাহলে আমি কাকে খাওয়াবো? কাজেই এই সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ বিপর্যয়ের কি কি প্রভাব মোকাবেলা করেও আমরা আগাতে পারি সেই আঙ্গিকে আমাদের প্রস্তুতি নিতে হবে।
অর্থাৎ বাজেট নির্ধারণ করার ক্ষেত্রেও অবশ্যই অনেক গুরুত্বের সাথে দেখাটা আমাদের উচিত বলে আপনি মনে করছেন। এক সময়ের কিন্তু প্রবাদ আছে যে মাছে ভাতে বাঙালি, এটা কিন্তু এখনো আমাদেরকে নস্টালজিক করে তোলে। দেশের যে কোনো নদ নদী খাল বিল জলাশয়ে প্রাকৃতিকভাবে পর্যাপ্ত মাছ পাওয়া গেলেও এখন সেটা অনেক গুণে কমে গিয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে। বর্তমানে কৃত্রিমভাবে মাছ উৎপাদন করে প্রাণীজ আমিষের চাহিদা পূরণের জন্য সর্বাত্মক রকমের চেষ্টা চলছে। গবেষণায় যেটি বলছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আস্তে আস্তে মাছের উৎপাদন কমে যাচ্ছে আমরা বলছি, এটাকে আসলে বাড়ানো যায় কিভাবে মাছের এই উৎপাদনটাকে, আপনার মতামত? এক হচ্ছে পরিবেশ যে বিরূপ প্রভাব আসছে, এই বিরূপ প্রভাবে কি পরিবর্তন হয়, সেখানে আমরা কি কি কাজ করতে পারি সেদিকে নজর দেওয়া। আরেকটি যে সব সময় যে প্রকৃতির উপর নির্ভর করেই থাকবো বিষয়টা তাও নয়। প্রকৃতি বিরূপ হলে আমি কিভাবে তাকে মোকাবেলা করব সেই আঙ্গিকে আমার যেতে হবে। আমরা আধুনিক মাছ চাষের দিকে যেতে পারি, আমার হ্যাচারি সিস্টেম যেখানে পুনঃ উৎপাদন হয়। এখন হঠাৎ করে বর্ষার সিজন নয়, বর্ষা শুরু হয়ে গেল, ছোট মাছ যত ধরনের দেশীয় মাছ আছে তারা পোনা দিবে, বাচ্চা দিবে, ব্রিড করবে, কিন্তু কয়েকদিন পরে আবার প্রচণ্ড গরম হয়ে গেল, সব বাচ্চাগুলি মারা যাবে। কাজে এটাকে কিভাবে রক্ষা করা যায়? আমাকে আমার আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রকৃতি যদিও আমার সাথে প্রকৃতি যদি বিরূপ আচরণ করে, প্রকৃতির সাথে সাথে আমাকে মোকাবেলার জন্য আমার নিজেরও কিছু সক্ষমতা থাকবে, যেই সক্ষমতা দিয়ে প্রকৃতি যখন আবার সাধারণ নিয়মে আসবে আমি তখন তাকে প্রকৃতিতে ছেড়ে দেব। কাজেই প্রকৃতির সাথে তাল মিলিয়ে পরিবেশ যে আমাদের প্রতিকূলতা যেগুলি রয়েছে এগুলি মোকাবেলা করে আগাতে হবে। আপনি দেখেন যে যদি লবণাক্ততা বেড়ে যায়, সমুদ্রের উচ্চতা বেড়ে যায়, তাহলে উচ্চতা বেড়ে তো এটা স্বাদুপানি নদীতে আসবে, নদী থেকে হাওরে যাবে, বাওরে যাবে, নিচু অঞ্চলে চলে যাবে। তাহলে নিচু অঞ্চল যখন লবণাক্ততায় প্লাবিত হয়ে যাবে তখন স্বাদুপানির মাছ থাকবে না, স্বাদুপানির মাছ নষ্ট হয়ে যাবে, বা যারা বেঁচে থাকতে পারে শুধু তারাই থাকবে। কাজে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তার ইকোসিস্টেম যেমন নষ্ট হচ্ছে, তেমনি স্বাদুপানি, লবণাক্ত পানি সব জায়গাতেই আমরা ক্ষতিকর অবস্থার মধ্যে পড়বে। কাজেই ক্ষতি হয়ে গেল তারপরে ব্যবস্থা নিব তা নয়, বর্তমান থেকেই ব্যবস্থা নিব, আমরা সময় থাকতে ব্যবস্থা নিতে পারি। আচ্ছা, আমাদের সক্ষমতার কথা বলছিলেন, আমাদের সক্ষমতা থাকা দরকার। পরিবেশ বিরূপ আচরণ করতেই পারে, কিন্তু আমরা সেটাকে কিভাবে মোকাবেলা করতে পারি, আমাদের সক্ষমতা কতটুকু আছে কি মনে করেন? এই দেশের মানুষ মাটি, পানি, মাছ, হাঁস, মুরগি, ধান, পাট সবের সাথে পরিচিত। এই পরিচয়ের সাথে সাথে আমরা উন্নত হব, কিন্তু পরিবেশকে ধ্বংস করে নাই। আমি যদি একটা উদাহরণ দেই, এক সময় চিংড়ি চাষের জন্য বলতো যে আপনি গাছ কাটেন, কেটে সেখানে চিংড়ি চাষ করেন। গাছ কোন গাছগুলি? এগুলি তো ম্যানগ্রোভ গাছ, এগুলি তো পুষ্টিকর, এগুলি তো নার্সিং গ্রাউন্ড, এখানে তো খাদ্য তৈরি হয়, এখানে ইকোসিস্টেম তৈরি হয়। যখন ম্যানগ্রোভ বা কেওড়া এই জাতীয় গাছগুলি কেটে আমি চিংড়ি চাষ করলাম, কিছুদিন পরে আবার 10 বছর পরে কোলাপস করছে। আমরা যদি ইকোসিস্টেম বেস কাজ করি, যে প্রকৃতিও থাকবে, উৎপাদনও হবে, তাহলে প্রবলেমগুলি হয় না। আমরা দেখেছি যে কেওড়া পাতার যে নির্যাস, এর মাঝে এমন কিছু গুণাগুণ রয়েছে যা চিংড়ির শরীরে ক্ষতিকারক কেউ আসলে তার থেকে তাকে প্রতিরোধ করে। কেওড়া ফল আপনি সাতক্ষীরা ওই অঞ্চলে যাবেন, ডালের সাথে মিশিয়ে খায়, যেটি আমার জন্য উপকারী সেটি তো মাছের জন্য উপকারী। এর মাঝে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কাজেই কিছু প্রাকৃতিক বিষয় আছে, এগুলিও প্রকৃতিকে ধরে রাখে। কাজে সবসময় যে পরিষ্কার করে ফেলবো তাই আমার উপকার দিবে তা নয়। এই জ্ঞানগুলো থাকাটাও এই বিষয়গুলি ইকোসিস্টেম বেজ ম্যানেজমেন্টে যখন নেচার চলে আসবে তখন নেচারও ভালো থাকবে। আর নেচারের সাথে সাথে প্রতিকূলতা আসলে প্রতিরোধের জন্য আধুনিক প্রযুক্তিও থাকবে, যেন নেচারের সমস্যা হলে আমার আধুনিক প্রযুক্তি থেকে সেখানে আবার রিকভার করে দেওয়া যায়। আমরা আরও বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চাই, কিভাবে এর উৎপাদন বাড়ানো যায়, সরকারিভাবে কি কি পদক্ষেপ আরও নেওয়া যেতে পারে। একটা বিরতির সময় হয়েছে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা কথা বলছিলাম জলবায়ু পরিবর্তনে মৎস্য উৎপাদনের উপর কেমন প্রভাব পড়ছে বা উৎপাদন কতটা বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য আছেন অধ্যাপক এম শাহাবুদ্দিন, পিএইচডি, অ্যাকুয়াকালচার বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। একটা বিরতির সময় হয়েছে, ফিরে আসছি আবারও, সাথেই থাকুন।
দেশের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এবার একটু যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে এই যে বিরূপ প্রভাব জলবায়ু পরিবর্তনের, সেটা আসলে সরাসরি দেশীয় প্রজাতির মাছের ওপর গিয়ে কিন্তু পড়ছে। সমুদ্রের জোয়ারের সময় যেটা দেখা যায়, লোনা পানি বৃদ্ধি পেয়ে সেটা যখন নদী, জলাশয় কিংবা পুকুরে ঢুকে পড়ে, সেক্ষেত্রে সেখানকার দেশীয় প্রজাতির মাছের জন্য সেটা কিন্তু যথেষ্ট ক্ষতির কারণ হিসেবে দেখা দেয়। লবণাক্ত পানির জন্য দেশীয় প্রজাতির মাছের প্রজনন ক্ষমতা অনেকটা কমে যায়। এটা আসলে কিভাবে ঠিক করা যায়? লবণাক্ত পানি কিভাবে মিঠা পানিতে কম প্রবেশ করতে পারে, তার জন্য আসলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করেন? সমুদ্র তো লবণাক্ত থাকবেই, কিন্তু লবণাক্তটার পরিমাণ বেড়ে যাচ্ছে। মূল সমস্যা হচ্ছে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে। পানি থাকা দরকার যেই জায়গায় জোয়ারের সময় পানি আসবে, এই অঞ্চলকে আমরা বলি কোস্টাল জোন, অর্থাৎ অর্ধ লবণাক্ত পানি, মোহনা যাকে বলি। মোহনায় সমুদ্রের পানি জোয়ারের সময়ে ধাক্কা দিয়ে ঢুকবে, ভাটার সময়ে নদী ধাক্কা দিয়ে তাকে বের করে দিবে। কাজে দুজনের মিলনস্থল হচ্ছে মোহনা। এই মোহনাটাও গুরুত্বপূর্ণ অনেক মাছের প্রজনন এবং খাদ্য গ্রহণের জন্য। যেমনি সুন্দরবনের যে অঞ্চলটা, এই অঞ্চলটা মাছের ব্রিডিংয়ের জন্য, তার বিচরণের জন্য, তার পোনা দেওয়ার জন্য, বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খাদ্যের জন্য বড় একটি জায়গা। কাজে মোহনা খারাপ নয়, মোহনা হলে মিলনস্থল। এখানে কিছু মাছ রয়েছে যারা বাঁচতে পারে, বাটা, কোরাল সমুদ্রে থাকে, মোহনায় আসে। ইলিশ সমুদ্রে থাকে, নদী হয়ে মোহনা হয়ে সেই পদ্মাতে চলে যায়, মাইগ্রেটরি। আবার রুই, কাতল এরা স্বাদু পানির মাছ, এরা ওখানে যাবে না, কারণ ও বাঁচতে পারবে না। কিন্তু এই পানি যখন উচ্চতা বেড়ে গিয়ে জোয়ারের ধাক্কায় ঢাকায় ঢুকে পড়বে, শীতলক্ষা, বুড়িগঙ্গা হয়ে সিলেটে চলে যাবে, সেটি হচ্ছে অ্যালার্মিং। কারণ উচ্চতা বেড়ে যাচ্ছে, উচ্চতা বাড়লে জোয়ারের প্রভাব সে অনেক দূর চলে যাবে। আমাদের এই অঞ্চলে কিন্তু জোয়ার ভাটা, আপনি যদি মেঘনায়ও দেখেন, জোয়ার ভাটার প্রভাব কিন্তু বোঝা যায়। জোয়ার হচ্ছে পানির উচ্চতা বাড়ছে, কিন্তু স্বাদু পানি, আর ভাটা হলে কমে যাচ্ছে, আবার এই পানিটা মিক্স হয়ে যাচ্ছে, একটি সময় সাগরে পতিত হয়। কাজেই এই জোয়ার ভাটায় যখন পানি প্রবেশ করবে, ওই পানিগুলি যদি স্বাদু পানির স্থানে, যেন বিস্তীর্ণ এলাকায় যেখানে স্বাদু পানির মাছগুলি রয়েছে, এখানে যেন প্রবেশ করতে না পারে, সেই জায়গাগুলিতে সুইচ গেট বলি আমরা, যে ব্লক করে দেওয়া, যে যখন যাবে ওই ক্যানেলে থাকবে, কি ক্যানেল থেকে সাব ক্যানেল অথবা আমার জলাশয়ে অথবা ধান খেতে সেখানে প্রবেশ যেন না করতে পারে, সেই ধরনের ব্যবস্থা নেওয়া। এই জন্য আমরা ক্যানেল সিস্টেম এবং প্ল্যান করে সেই আঙ্গিকে করা, কখন তাকে খুলে দিতে হবে, কখন তাকে বন্ধ করতে হবে, সেই বিষয়ে মনিটরিং করা। এখন ওদের যখন এই অর্ধলবণাক্ত জায়গার মাছগুলি থাকবে, তাদের জন্য কোনো সমস্যা হবে না, তারা বেঁচে থাকতে পারবে। আবার স্বাদু পানি যারা আছে তারাও যেন বেঁচে থাকতে পারে, উভয়ের জন্য উইন উইন সিচুয়েশন হয়, সেই ধরনের ব্যবস্থাগুলি নিতে হবে, সেই ধরনের অবকাঠামো নিতে হবে, পানিটাকে ব্লক করে দেওয়ার মতো ব্যবস্থা রাখলে ভালো হয়। আচ্ছা, লবণাক্ত লোনা পানির মাছ যেটা আর কি, সেটার তো ব্যাপক চাহিদা আছে আমাদের দেশে এবং রপ্তানিও করা যায়, কিন্তু দিন দিন দেখা যাচ্ছে আহরণটাই কমে যাচ্ছে। এটা আসলে কিভাবে বাড়ানো যেতে পারে বলে মনে করছেন? সমুদ্র থেকেই লোনা পানির মাছ আছে, মাছ সহ আরও অনেক মৎস্যজাত প্রাণী রয়েছে, যেমন কাটেল ফিশ হতে পারে, অক্টোপাস হতে পারে, বিদেশে ক্র্যাব রয়েছে, স্নেইল রয়েছে, সিউইড রয়েছে। এগুলি সব সমুদ্র থেকে আহরিত হয় এবং সবগুলি রপ্তানিযোগ্য। আমরা বাংলাদেশের মানুষ সাধারণত মিঠা পানির মাছকেই বেশি পছন্দ করি। আপনি যদি উত্তরের দিকে অনেক দূরে যান, দেখা যায় সমুদ্রের মাছ খেতেই পছন্দ করে না। আর এখন তো একটা জেনারেশন, একটা প্রজন্ম মাছই খেতে চায় না। আচ্ছা, মাছ যদি না খায়, একটা সময় উত্তরের দিকে সমুদ্র থেকে মাছ যেত না, তখন ওনাদের ওই অঞ্চলে কিছু মানুষের গলগণ্ড রোগ হতো, এটি আয়োডিনের অভাবে। কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষের এটি হয় না। কেন হয় না? কারণ সে তো সামুদ্রিক মাছ খায়, সমুদ্রের মাছে আয়োডিন রয়েছে, আয়োডিন পায়, তার প্রবলেম হয় না। এখন একটি প্রজন্ম যখন মাছ খাওয়াই ছেড়ে দিবে, এই প্রজন্ম, এই মায়েরাই তো একসময় ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করবে। তাহলে ওই প্রজন্মের ব্রেন ডেভেলপমেন্ট তো ভালো হবে না, ওই প্রজন্ম তো
ক্রিয়েটিভ হবে না, ওই প্রজন্ম তো ইনোভেটিভ হবে না, ওই প্রজন্ম কিভাবে দেশকে পরিচালনা করবে সেই চিন্তা শক্তি এখনকার মতো থাকবে না, আরও লোপ পাবে। কাজে মাছ এমন একটি উপাদান, এমন একটি খাদ্য আমাদের জন্য যেটি পুরো জাতি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। বিশেষ করে সামুদ্রিক মাছে যে পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, মিনারেলসগুলি রয়েছে, এগুলি মানুষের জন্য, শরীরের জন্য উপকারী। হার্টের রোগী যারা হার্টের প্রবলেম, ডাক্তার কিন্তু বলবে না যে অন্য ফ্যাট খান, বলবে যে ফিশ অয়েল, কড লিভার অয়েল অর EPA DHA and rich capsule খান। সো EPA DHA from where it's coming? It's coming from the fish fat. সো আমি যদি মাছ খাই আমি তো সেটা পেয়ে যাব, যে আমি সুস্থ, আমার পরিবার সুস্থ, আমার ফ্যামিলি সবাই সদস্য সুস্থ, আমার দেশ সুস্থ থাকবে। হ্যাঁ, দেশটাও সুস্থ থাকবে। এবার একটু জানতে চাই, কারখানার বর্জ্য পানিকে দূষিত করে বাধাগ্রস্ত করছে মাছের প্রজননকে, শিল্প মালিকদেরকে কিভাবে আসলে সচেতন করা যায়? শিল্পের মালিক, শিল্প বড় একটি অবদান রাখে চাকরি বা বিনিয়োগের ক্ষেত্রে, অর্থের রোলিংয়ের ক্ষেত্রে। এটি ভালো কাজ নিঃসন্দেহে, কিন্তু শিল্প থেকে যে বর্জ্য হয়, এই বর্জ্য যেখানে যাচ্ছে তার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ লোকের জীবিকা নির্বাহ করছে। কাজে আমি কিছু লোকের জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি, আবার লক্ষ লক্ষ লোকের জীবিকা ধ্বংস হয়ে যাচ্ছে, এটিও শিল্পের মালিকের চিন্তা করতে হবে। কাজে মালিক যখন চিন্তা করবে, যিনি ক্রিয়েটিভ হন, উনি তো একটা বিজনেস তৈরি করছেন, অনেক মানুষ তার জন্য কাজ করছে, উনি অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, নো ডাউট দিস ইজ ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট ওয়ান, বাট বর্জ্য যেন পরিশোধিত হয়ে বাইরে যায় সেই ব্যবস্থা করতে হবে। শীতলক্ষায় যান, তাকানো যায় না, এটি তো নদী নয়, এটি একটি গার্বেজের মতো হয়ে আছে, এটি একটি ব্ল্যাক ওয়াটারের মতো হয়েছে, টোটালি ব্ল্যাক এবং গন্ধযুক্ত হয়ে আছে। কাজে শিল্পের মালিকদের এইভাবে যদি চিন্তা করে, আমি অনেকের খাবার নষ্ট করে দিচ্ছি, অনেক মানুষের জীবিকার সমস্যা হয়ে যাচ্ছে। কাজে সেইভাবে ওনারা যখন মোটিভেটেড হবে, ওনারা ট্রিটমেন্ট প্রসেসটাকে আরও বেগবান করবেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আলোচনা আর বেশি দীর্ঘায়িত করতে পারলাম না, সময় স্বল্পতার কারণে আমাদের আয়োজন এসেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জলবায়ু পরিবর্তনে মৎস্য উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে কতটা, এবং এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছিলাম অধ্যাপক AM শাহাবুদ্দিন, PhD, অ্যাকুয়াকালচার বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, AT নিউজের সঙ্গেই থাকবেন।